আরএসএল সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমান খসড়া ভোটার তালিকা অনুযায়ী ভোটার 12,36,83,512 জন। বাড়ানো হয়েছে 6 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময়। এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং আজকে আমাদের শিরোনাম ঠিক করেছি 2025 রাজনৈতিক পট পরিবর্তনের বছর। এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন স্টুডিওতে। আমার সঙ্গে আছেন জনাব আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি আলোচনায় ফিরতে চাই। 2025 রাজনৈতিক পট পরিবর্তনের বছর। আজকে শুরুতে আসতে চাই যে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, একটি সরকারের পলায়ন, অনেক কিছু 2024-এ আমরা লক্ষ্য করেছি। এর আগে 17 বছরের আন্দোলন দেখেছি। 2024টা একটি সফলতার বছর, বিশেষ করে যারা গত 15-16 বছর ধরে মাঠের রাজনীতি করেছিল বা মাঠে ভোটবিহীন বেশ কয়েকটি নির্বাচনও দেখেছে। 2025 সালটা আসলে রাজনৈতিক পট পরিবর্তনের কি বছর হবে, কি মনে হয়? আপনাকে ধন্যবাদ এবং যারা আজকে অনুষ্ঠান দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ জানাই। মানুষ তো আশাবাদী, আমরাও আশাবাদী। কারণ দীর্ঘ 17 বছর, যেটা আপনিও বললেন, যে দীর্ঘ 17 বছর যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, ভোটের অধিকারের জন্য লড়াই করেছি, তার প্রাথমিক একটা সমাপ্তি ঘটেছে 5ই আগস্টের শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে। কিন্তু তারপরেও এখনো কিন্তু পুরোপুরি শঙ্কামুক্ত হয় নাই। শঙ্কামুক্ত মানে এই অর্থে যে মানুষ যে ভোটের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার অর্থে যে আমরা যে রোড ম্যাপ যেটা চাচ্ছি স্পেসিফিক ডেট ওয়ারি, সেটা কিন্তু সরকার সেইভাবে দেয় নাই। তারপরেও বলবো যে তারা অন্তত বলেছে যে এই বছরের শেষের দিকে বা যার সামনের বছর প্রথম দিকে তারা নির্বাচন করতে চায়। ইটস গুড, কিন্তু আমরা আরেকটা শঙ্কার মধ্যে আমরা পড়তে চাই না। কারণ দীর্ঘ 17টা বছর অনেক কষ্ট, অনেক অত্যাচার, অনেক নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে সবাই আসছে। এখন সবাই যেমনি একটা বুক ভরে নিঃশ্বাস আমরা নিচ্ছি, ঠিক তেমনিভাবে আগামীতে আবার এই ধরনের কোনো অন্য কিছু ঘটুক রাজনীতির ঘনঘটা আবার আসুক, সেটা অন্তত আমরা কেউ চাই না। এবং চাই না বলেই একটা পরিষ্কার এই সরকারকে আমরা বলছি যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং পরাজিত ফ্যাসিবাদ আমরা বারবার দেখছি যে বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন নামে তারা আবার আবির্ভূত হওয়ার চেষ্টা করছে এবং এই সরকারকে নাজেহাল করার চেষ্টা করছে বা এই সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছে। এই জন্য এই সরকারকে আমরা চাই এই সরকার সফল হোক। কারণ এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আবার দেশ একটা অন্ধকারের দিকে চলে যাবে। এই কারণে আমরা 25 সালকে অবশ্যই আমরা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই 25 সালের যে গণতন্ত্র আবার ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে, মানুষ যে স্বাচ্ছন্দ্য ভোগ করছে অন্তত এই 5ই আগস্টের পরে, অন্তত এটা যাতে আবার নতুন করে কোনো শঙ্কায় নিপতিত না হয়, এটাই আমরা চাই। আপনার কাছে কি কোনো শঙ্কা মনে হয় বা শঙ্কা দেখেন কিনা? না, শঙ্কা তো যে পর্যন্ত পরিষ্কার একটা ধারণা না আসবে, পরিষ্কার আমরা একটা না দেখবো, ঘোষণা না দেখবো, সে পর্যন্ত তো শঙ্কা তো থাকবেই। কারণ কিছু কিছু শক্তি তো চাচ্ছেই যে নির্বাচনটাকে দেরি করার জন্য। এবং দেরি করার আমরা মনে করি নির্বাচন যতই দেরি হবে ততই এই দেশ বিভিন্ন শঙ্কার মধ্যে নিপতিত হবে এবং পরাজিত ফ্যাসিবাদ আবার পুনরায় ফিরে আসার জন্য চেষ্টা করবে। তো সেই কারণে নির্বাচন যদি দীর্ঘায়িত হয় তাহলে সেই অবস্থার দিকে চলে যাবে, সেটা কোনোভাবেই দেশবাসীও কাম্য করে না, আমরাও কামনা করি না। জি, আমরা 2024 সালে যেমন একটি গণ অভ্যুত্থান লক্ষ্য করেছি, একটি সরকার পালিয়ে গেছে এবং ঠিক নতুন আরেকটি সরকার এসেছে। সেক্ষেত্রে আসলে নানা দাবির মিছিল আমরা লক্ষ্য করেছি, আনসার বিদ্রোহ দেখেছি, নানান পক্ষের আসলে দাবির মিছিল নিয়ে রাজপথে নেমেছে, এখনো নামছে কম বেশি, এখন কিছুটা তো কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন সব ক্ষেত্রে বলতে গেলে একেবারে নড়বড়ে বা একটি ভঙ্গুর পরিস্থিতি। এই জন্য আমরা সরকারকেও হয়তো অনেক ক্ষেত্রে বলেছি যে তাদের
অভিজ্ঞতার অভাব ছিল বা সক্ষমতার অভাব ছিল, সেই কারণে আগামী এই বছরটা আসলে তারা কিভাবে, আপনাকে মনে হয় যে আরেকটু শক্তিশালী ভূমিকায় তারা সবকিছু মোকাবেলা করতে পারবে? আমরা এই জন্য বারবার বলে আসছি যে গত 17টা বছর এই দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিছে। এবং দেখেন যে পুলিশ জনগণের বন্ধু হবে, যে পুলিশের উপর নির্ভর করে দেশের আইন শৃঙ্খলা, আজকে সেই পুলিশের মেরুদণ্ডকে তারা ভেঙে দিচ্ছে। তাদের মানসিক সেই শক্তি এখন পর্যন্ত তারা রিবিল করতে পারে নাই। এবং প্রশাসনিক বলি, সাংস্কৃতিক বলি, অর্থনৈতিক বলি, বৈদেশিক বলি, এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রতে তারা ধ্বংস করে নাই। এখন যদি এই সরকার সব কিছু রিবিল করতে চায়, আবার সব কিছুকে সাধারণ অবস্থায় নিয়ে আসতে চায়, এই সরকারে তো সেই সক্ষমতা নাই, না থাকাটাই স্বাভাবিক। কারণ তারা তো আসছে ইন্টারিয়াম একটা গভর্নমেন্ট হিসাবে, এবং তাদের মূল দায়িত্বটাই হলো যে একটি অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা দিয়ে তারা বিদায় নেবে। ওইটা হলো তাদের সার্থকতা। এখন এই যে সমস্ত দাবি দেওয়া যেগুলো হচ্ছে, এগুলো তো কোনোভাবেই কাম্য না। যেটা এর আগে বহুদিন আমি বহু জায়গায় বিভিন্নভাবে আমরা বলার চেষ্টা করেছি যে এই সরকার অ্যালাউ করছে কেন, বা এই সরকার তাদেরকে আশাটা কেন জাগাচ্ছে যে আমাদের কাছে আসো, আমরা সমাধান করে দেব। বরঞ্চ এই সরকার পরিষ্কার বলা উচিত যে আমরা ইন্টেরিয়াম একটা গভর্নমেন্ট, আমাদের পক্ষে এই সমস্ত দায়িত্ব, এই সমস্ত দাবি দেওয়া কোনোভাবেই মানা সম্ভব না। কাজে এটা একটা নির্বাচিত সরকার যখন আসবে, সেই নির্বাচিত সরকার দেখবে আপনারা এতদিন অপেক্ষা করেছেন, আর কয়েকটা মাস অপেক্ষা করেন। কাজে তাদেরকেও এটা বলেই কিন্তু তাদেরকে করতে হবে, তাদেরকে অন্তত আশায় রাখতে হবে যে ভবিষ্যৎ সরকার করবে। কিন্তু এখন যদি সব দাবি দেওয়া নিয়ে এখানে চলে যায়, কারণ দেখেন আপনারা যত কিছুই বলেন, এখন পর্যন্ত কিন্তু এই সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু এখন পর্যন্ত কমায় আনতে পারে নাই। মানুষের যে বেসিক যে চাহিদা, আজকে বিদ্যুতের দাম কত বাড়াইছে বিগত সরকার, আজকে গ্যাসের দাম, পানির দাম, সব কিছুর দাম কিন্তু তারা বাড়াইছে। তো সেইগুলোই কিন্তু এখন পর্যন্ত জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আসতে পারে নাই। তো সেই জায়গায় যদি আরও অন্যান্য প্রেশার যদি এই সরকারের উপর আমরা দেই, এই প্রেশার তো ধারণ করার মতো এই সরকারের সেই অবস্থা নাই। দ্রব্যমূল্য এবং অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, ভ্যাটও বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে এই চাপ আসলে সরকার কতটা মোকাবিলা করতে পারবে? বললাম তো, এটা বেশি চাপ এই সরকারের পক্ষে নেওয়া সম্ভব না। কারণ ধরেন একটা বিশাল একটা জনসংখ্যা বহুল একটা দেশ, এবং গত 17 বছরে সবকিছু তারা ভেঙে দিয়ে চুরমার করে দিছে। কাজে ইচ্ছা করলেই তো এরা সবকিছু আবার নতুন করে সব স্বাভাবিক অবস্থায় এনে দিয়ে তারা যাবে। এটা যদি তারা চিন্তা করে, এটাও তাদের চিন্তা করা উচিত না, এবং দেশবাসীরও তাদের উপরে এই সমস্ত প্রেশারগুলো বাড়ানো উচিত না। জি, 2025 সালটা গণহত্যাকারীদের বিচারের বছর হবে এমন মন্তব্য করেছে আইন উপদেষ্টা সহ আরো অনেকেই করেছে। 2024 একটু ঐতিহাসিক বছর আমরা যেখানে পার করেছি, সেখানে এই যে গণহত্যা বা গত 15 বছরের যে গুম খুন, আপনি জানেন যে গুম কমিশন হয়তো রিপোর্ট হয়তো আর 2-1 মাসের মধ্যে তারা দিয়ে দিবে। সেক্ষেত্রে এইসব ক্ষেত্রে আসলে রাজনীতিতে সেখান থেকে রাজনীতিবিদরা শিক্ষা কতটা নিতে পারবে, বা 2024 সালে যে পট পরিবর্তন কিভাবে হবে? না, এইটা ধর এই যেটা বলছেন আপনার বিচার বিভাগের, এই সরকারের এই সমস্ত বিষয়গুলোর উপরেই জোর দেওয়া উচিত। এই সমস্ত বিষয়, কারণ দেখেন একটা হলো যে কালো টাকা যারা বানাইছে, যারা এই আমার ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছে, যারা আমার শেয়ার মার্কেটকে লুট করে ফেলছে, যারা আজকে নিত্য প্রয়োজনের দাম কমতে পারে না, যে সিন্ডিকেট আছে, অর্থাৎ এইগুলোকে কিভাবে দ্রুত তারা জনগণের চাহিদা মাফিক আনতে পারে, এগুলোর উপরেই তাদের দৃষ্টি দেওয়া উচিত। এবং আর একটা যেটা, যে যারা গণহত্যা করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে কিভাবে বিচারটাকে করা যায়, এগুলোর উপরে দৃষ্টি দেওয়া উচিত। আমরা 5 শালা পরিকল্পনা যদি গ্রহণ করতে যাই, যে দেশের আগামী 5 বছরে কি কি পরিকল্পনা হবে, কি কি করব, ওইটা তো তাদের কাজ না। আর ওইটা যদি তারা করতে চায়, তাহলে তো আসল কাজগুলো হবে না। কাজে এই কাজগুলো করে পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত সংস্কার হওয়া দরকার, যে সংবিধানটাকে বিগত সরকার অ্যাবসলিউটলি একেবারে একটা কাগজের লেপের মতো বানিয়ে ফেলছিল, অর্থাৎ সংবিধানকেই তারা মানে নাই, আর সংবিধানকে কাটাছেঁড়া করে এমন একটা পর্যায়ে তারা নিয়ে গেছে। কাজে এগুলো নির্বাচনের জন্য
যেগুলোর আনুষঙ্গিক কাজকর্ম দরকার সেগুলোর উপরেই তাদের দৃষ্টি দেওয়া দরকার। রাজনীতিতে কি ধরনের পরিবর্তনের আভাস আপনি দেখতে পান? না, 2025 রাজনীতিতে পরিবর্তন আমরা এটাই চাই যে দীর্ঘদিন একটা একত্ব ছিল, রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছিল না, পার্লামেন্টটা ব্যবসায়ীদের পার্লামেন্ট হয়েছিল এবং এই দেশে মানে মাফিয়া চক্রের একটা হাতে পড়ে গেছিল এই দেশটা, অর্থনীতিটা, সবকিছু। কাজে এগুলো থেকে বের হয়ে আসতে পারবে, স্বাধীনভাবে বাংলাদেশটা চলতে পারবে এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে রাজনৈতিক শক্তি, এই রাজনৈতিক একটা দেশপ্রেমিক শক্তি অবশ্যই রাজনীতি এবং দেশ পরিচালনার দায়িত্বে আসবে, এটাই আমরা আশা করি। 2025 কি সেই বাকবদল ঘটাতে পারবে? আমরা তো আশা করি, আমরা আশা করি যে এখানে যদি তেমন কিছু ব্যর্থ না ঘটে, আর এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট আছে, কারণ ডক্টর ইউনূস সাহেব একজন বিজ্ঞ মানুষ এবং সারা পৃথিবীতে তার একটা মানে গ্রহণযোগ্যতা আছে। আমরা তো বিশ্বাস করি যে চতুর্দিকে মনোনিবেশ না করে শুধুমাত্র যে জায়গায় তার কাজ করা দরকার এবং একটা নির্বাচিত সরকার কিভাবে আনা যায় সেটার জন্য, প্লাস নির্বাচিত সরকারটা যাতে পরবর্তী পর্যায়ে আবার ফ্যাসিবাদে রূপান্তরিত না হয় সেটার জন্য কিছু কাজ করে যাওয়া, এটাই তার করা দরকার। আপনাদের বিএনপি সংস্কারের 31 দফা দিয়েছে এবং দেশ জুড়ে আপনারা জনমত আদায় মাঠেও নেমেছেন, আমরা লক্ষ্য করেছি। সাড়া কেমন পাচ্ছেন? অবশ্যই আমরা তো পাচ্ছি সারাতে, কারণ 31 দফাটা কিন্তু আমরা আজকে দেই নাই। 31 দফাটা কিন্তু বিগত ফ্যাসিবাদ যখন ছিল তখনই কিন্তু রাজনীতিতে, সরকার পরিচালনায় আমরা কিছু মানে এইরকম মানে চোখে পড়ার মতো পরিবর্তন আনার কথা আমরা নিজেরাই বলেছি। আজকে যেমন বলতেছে যে সরকার সংস্কারের কথা কিন্তু আমরা আগে বলেছি এবং আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি। বিএনপির পক্ষ থেকে বলার পরে আমাদের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনে ছিল তাদের সাথে আবার আমরা শেয়ার করেছি এবং বলা চলে যে সম্মিলিতভাবেই কিন্তু আমরা 31 দফা দিয়েছি, যেটাতে আমরা বিশ্বাস করি যে 31 দফা যদি কার্যকর হয় তাহলে গণমুখী শাসন ব্যবস্থা আসবে, গণমুখী অর্থনৈতিক ব্যবস্থা আসবে এবং পররাষ্ট্রনীতি সহ সকল ক্ষেত্রে যে পরিবর্তন আসবে, একটা জাতীয়তাবাদী শক্তির হাতে যদি দেশটা পরিচালিত হয় তাহলে অবশ্যই জাতি উপকৃত হবে। বিএনপি কি ক্ষমতা গেলে 31 দফা বাস্তবায়ন করবে? কতটা করতে পারবে? আমরা তো সেটাই চাই এবং করার জন্য আমরা দিয়েছি। আপনারা জানেন যে এই দেশে, বাংলাদেশে অ্যাকচুয়ালি যত পরিবর্তন বলেন বা সংস্কার বলেন আজকে সেটা, এবং গণমুখী সংস্কার, জনগণের কল্যাণের সংস্কার, সেটা কিন্তু বিএনপি করেছে। আপনি স্বাধীনতার পরে দেখেন, স্বাধীনতার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই দেশটাকে, সেই সময় কিন্তু তারা একদলীয় পর্যায়ে নিয়ে গেল। সেই সময় কিন্তু সকল রাজনীতি তারা নিষিদ্ধ করে দিল, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিল, সকল পত্র পত্রিকা তারা নিষিদ্ধ করে 4টা পত্রিকা রাখলো, তাই না? তো সেটার বিপক্ষে যখন এই দেশের জনগণ, সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় বসালেন, তিনি ক্ষমতায় বসানোর পরে কিন্তু জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিলেন। রাজনৈতিক দল যেগুলো নিষিদ্ধ হয়েছিল সেগুলোকে তিনি মুক্ত করে দিলেন, মুক্ত রাজনীতির ব্যবস্থা এনে দিলেন, মানুষের ভোটের রাইট যেটা ছিল সেটা ফিরিয়ে দিলেন। যে দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল সেই দেশে তিনি মানুষকে খাইয়েছেন, আবার 2 বছরের মাথায় চাল রপ্তানি করেছেন। এই দেশের প্রত্যেকটা সেক্টরে আপনি মনে করেন অর্থনীতিতে বলেন, সংস্কৃতিতে বলেন, সমাজনীতিতে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বলেন, প্রত্যেকটাতে কিন্তু তিনি সংস্কার এনেছেন। জিয়া রহমান সাহেবের ক্ষমতায় দেওয়ার আগে এই দেশের জনসংখ্যা ছিল একটা বিপদ, একটা আপদ, কিন্তু জিয়া রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই জনসংখ্যার যে আপদ আর বিপদ ছিল এটাকে জনসম্পদে তিনি রূপান্তরিত করেছিলেন। জিয়া রহমান সাহেব ক্ষমতায় আসার আগে ওই কৃষকরা বসে থাকতো কবে বৃষ্টি হবে, তখন সে বৃষ্টি আসলে সে ধান রোপণ করবে, কিন্তু জিয়া রহমান আসার পরে কিন্তু সময় ব্যবস্থাটাকে জোরদার করেছেন, কৃষকদেরকে লোন দিয়েছেন এবং এই যে ভূগর্ভস্থ পানি সেটাকে উত্তোলন করে তারা যাতে কৃষিকাজে ব্যবহার করা যায় সেটার ব্যবস্থা করেছেন। তিনি খাল কেটেছেন, তিনি মৎস্য চাষের ব্যবস্থা করেছেন, তিনি বৃক্ষরোপণের ব্যবস্থা করেছেন, তিনি মাইলের পর মাইল গ্রামে গঞ্জে হেঁটেছেন এবং প্রশাসনকে জনগণের দ্বার গোড়ায়
তিনি নিয়ে গেছেন। আজকে যে সংস্কার বলা হয়, প্রকৃত অর্থে সংস্কার কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই করেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটি বিরতি থেকে ফিরে এসে আলোচনা আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, আরএসএল সপ্তাহে দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরছি একটু পর, কোথাও যাবেন না। আরএসএল সপ্তাহে দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুস সালাম। আমরা যেতে চাই আপনার কাছে একটু আসি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে ঐক্যের সাথে দেশ গড়ার জায়গা এখনো কিন্তু ব্যর্থতা আছে। আপনিও কি তাই মনে করেন কিনা, এবং যদি তাই মনে করে থাকেন ব্যর্থতার জায়গাগুলো কোন জায়গায়? না, ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা দেখেন, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের একটা ঐক্য হয়েছিল। স্বাধীনতার পরে আওয়ামী লীগ সেই ঐক্যটা বিনষ্ট করে দিল। বিনষ্ট করার কারণে তারা দেশটা চালাতে পারলো না। এই দেশে মানুষ না খেয়ে মারা গেল, এই দেশের মিল ফ্যাক্টরিগুলো ধ্বংস হতে থাকলো, এই দেশের মানুষের মধ্যে শিক্ষাঙ্গন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর একটা অরাজকতার সৃষ্টি হলো, তাই না? আবার ওই যে জিয়া রহমান এসে সে আবার সব গণতন্ত্র ফিরিয়ে দিলেন, মানুষ আবার সেই রাজনৈতিক চর্চা শুরু করলেন। তো ঐক্যের আবার ঠিক দেখেন, এই গত 15টা বছর 17টা বছর আওয়ামী লীগ দেশ পরিচালনা করলো, সেখানেও কিন্তু সকল অর্থাৎ তার মতের বিরুদ্ধে যারা, তার সেটা তিনি সহ্যই করতে পারলো না। অর্থাৎ মিনিমাম কোনো গণতান্ত্রিক চর্চাই ছিল না, রাজনীতি চর্চাই ছিল না। যদি গণতান্ত্রিক চর্চা থাকতো, রাজনীতিটা থাকতো, যদি ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা খোলা থাকতো, তাহলে তো আজকে তাকে এক সারিতে পালাইতে হতো না, তাই না? এবং তাতে লাভ হলো কি, সে দীর্ঘদিন জোর করে ক্ষমতায় থাকলো, দিনের ভোট রাত্রে করলো, তাই না? তাতে লাভ হলো কি? লাভ তো কিছুই হলো না। হয়তো কিছুদিন সে আরামে এসেছিল, কিন্তু এখন কোথায় গেল? দীর্ঘদিন সে মনে করে আমি সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আজকে যে অসম্মানিত হয়ে সে ফেরত সে পার্শ্ববর্তী দেশে যে আশ্রয় নিতে হলো, এটা কি সম্মানের ব্যাপার? তাই কাজেই ঐক্যের কোনো বিকল্প নাই। এখন আপনার মত আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু তারপরেও যদি মুক্ত চিন্তার বিকাশের যদি আমি সুযোগটা রাখি, মানুষের উপর ডিপেন্ড করি, এখন দেখেন, এখনো যেটা আমরা বলতেছি, গত 15টা বছর সে মানুষের উপর ডিপেন্ড করে নাই, সে প্রতিবেশী রাষ্ট্রের উপর ডিপেন্ড করছে তাকে ক্ষমতার জন্য। কেন? তা আজকে এর জন্যই বললো যে জনগণ হলো সবচেয়ে বড় এখানে শক্তি। জনগণই ডিসাইড করবে কে দেশ চালাবে, কে চালাবে না। আমরা তো এই কারণেই দেশটা স্বাধীন করছি। আর সেখানে যদি ঐক্যটা না থাকে, মনে করেন অনেক কিছু জাতীয় ইস্যু আছে যে কথাগুলো আমরা ওই সময় বলছি। দেখেন, আমাদের নেতা তারেক রহমান যখন বললেন, অন্য সব বাদ দেন, যখন করোনা আসলো, করোনার সময় আমাদের নেতা তারেক রহমান বললেন যে এটা একটা লং টার্ম এফেক্ট করবে আমাদের ইকোনমিতে, সারা বিশ্বেও করবে, আমাদেরও করবে। কাজে এটা নিয়ে একটা ঐক্যমত হওয়া দরকার। আজকের মনে করেন রোহিঙ্গার সমস্যা, এটা নিয়ে একটা ঐক্যমত হওয়া দরকার। আমাদের পানির সমস্যা, এগুলো নিয়ে আমাদের ঐক্যমত হওয়া দরকার। ইভেন দেন সবচেয়ে বড় যেটা, যে আমার ভোটটা কিভাবে করব, আমার ভোটটা কিভাবে হবে, সেটার জন্য একটা ঐক্যমত্য দরকার। কিন্তু তারা বললো যে না, আওয়ামী লীগই সবকিছু পারে। কিন্তু পারে কোথায় হলো না। তো এখন সে ঐক্যমত্যের জায়গা কি আসছে? এখন তো অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে তো আমরা হাসিনাকে তাড়াইছি, তাই না? তাই আজকের আমরা সেই ঐক্যটাকে ধরে রাখতে চাই। এখন নেই না, আছে। আমরা তো বলতেছি যাতে নষ্ট না হয়, যাতে বিনষ্ট না হয়। বিনষ্ট হলেই ক্ষতি হবে। শোনো, এর আগেও যেটা বললাম যে 75-এর পরে যদি ঐক্যটা নষ্ট না হতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার আবির্ভাব হইতে পারতো না। আওয়ামী লীগের আবির্ভাব কিন্তু সেই কারণেই হইল, এবং সেই কারণে কিন্তু আজকে আমার অর্থনীতি, সংস্কৃতি, আমার বৈদেশিক নীতি সব কিছুতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এবং নিজেদের উপর নির্ভর না করে আধিপত্যবাদী শক্তির উপর নির্ভরশীলতা আমার বাড়িয়ে দিয়ে গেল। কিন্তু যদি ওই সময় যদি আমাদের মধ্যে ঐক্য নষ্ট না হতো, তাহলে কিন্তু জনগণের ভোটে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই, সে কিন্তু আসতে পারতো না। কাজে এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার, যে এখানে দল ডিফারেন্ট থাকতে পারে, আমার আদর্শ ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু কিছু কিছু জাতীয় ইস্যুতে আমাকে একটা ঐক্যমত্যে থাকতেই হবে। যে আমি নির্বাচনটা কিভাবে করব। আজকে সবাই আলোচনা করে আমরা ঠিক করছি কি, যে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে। এটা কিন্তু জাতীয় ঐক্যমত। তো এইটা যদি আমার ব্যাহত হয়, এই ব্যাহত হয়ে গত 15টা বছর আমরা সাফার করছি। কাজে এটা ব্যাহত হওয়া উচিত না। আজকে জাতীয় ঐক্যমত হওয়া উচিত, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। বিএনপি বলার কথা না, তারপর বিএনপি বলছে যে পরপর 2বারের বেশি
একই ব্যক্তি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এটা বিএনপি বলছে। এটাও মনে করে, এটাও যদি আমরা ঐক্যমত থাকি, ভবিষ্যতে সরকার ব্যবস্থায় অন্তত ফ্যাসিবাদ আসতে পারবে না, তাই না? এই ধরনের আরও কিছু কিছু বেসিক যে কিছু বিষয়গুলো আছে, সেগুলোতে জাতীয় ঐক্যমত্য অবশ্যই দরকার। আজকে আমাদের পররাষ্ট্রনীতির ব্যাপারে, আজকে আমাদের পানি নীতির ব্যাপারে, আজকে আমার প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ব্যাপারে, আজকে এই সমস্ত ব্যাপারে তো আমার ঐক্যমত্য হইতেই হবে। আজকে মনে করেন প্রতিবেশী দেশকে যে আমি আমার দিচ্ছি, ট্রানজিট দিচ্ছি, এটার ব্যাপারে আমার রাজনৈতিক সকল দল ঐক্যমত্য অবশ্যই আমাকে থাকতে হবে। কাজে ঐক্যমত্যের কোনো বিকল্প নাই। কিন্তু এক্ষেত্রে আমরা তো দেখি যে মাঝে মাঝে এই সময়ে যে প্রকাশ্যে দ্বন্দ্বেও জড়ানো হচ্ছে এক দল আর দলের সঙ্গে। না, দ্বন্দ্ব হইতেই পারে। ভারতকে আমরা পছন্দ করি আর না করি, তারপরে দেখেন ভারতে যখন একটা ক্রাইসিস আসে, তাই না? হয়তো কংগ্রেস আর বিজেপি পরস্পর বিরোধী শক্তি, কিন্তু দেখবেন যখন একটা ন্যাশনাল ক্রাইসিস তারা পড়ে যায়, তখন কিন্তু সবাই একসাথে বসে। আমাদের এখানে কি সেই পরিবেশ পরিস্থিতি হয়েছে? পরিবেশ মানে এটা আনতে হবে, আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। এটা তো রাজনীতির দায়িত্বে যারা, আজকে রাষ্ট্রের দায়িত্বে যারা, তাদের দায়িত্ব এটা। অবশ্যই আমরা তো বলতেছি যে আজকে আমরা সবাই, এর আগেও বলছি, এখনো বলি যে রোহিঙ্গার সমস্যা আমাকে যে কোথায় নিয়ে যাচ্ছে এবং কোথায় নিয়ে যাবে, এই কথাটা কিন্তু বারবার ওইসব আমরা বলছি। কিন্তু শুধুমাত্র একটা মানে আর কি চটকদার স্লোগানের জন্য বা বিদেশে আমি নোবেল প্রাইজ পেয়ে যাব শান্তিতে, এই কারণে আমি দেশের মধ্যে একটা বিস্ফোরা আমি জায়গা করে দিলাম। আজকে রোহিঙ্গার কারণে টোটাল পার্বত্য চট্টগ্রাম আজকে আমার কি অবস্থা, আজকে ভূ রাজনীতির আজকে যে খেলা হচ্ছে সেখানে আমি কোথায় আছি। তো কাজে এই সমস্ত বিষয় তো আমার জাতীয় ঐক্যমত অবশ্যই দরকার, অবশ্যই দরকার। সংস্কারের বেশ কয়েকটি, প্রায় 10টির মতো কমিশন হয়েছে এবং সেগুলো 6টি কমিশনের হয়তো রিপোর্ট 31 জানুয়ারির মধ্যে দেওয়া হবে এবং আর বাকিগুলো 5টি 15 জানুয়ারির মধ্যে দেওয়া হবে। সংস্কার আসলে 2025 সালে মানে এই মাসেই যেহেতু তার প্রতিবেদনগুলো আসছে, সেক্ষেত্রে কতটা দ্রুত হচ্ছে বলে মনে হয়? সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। বলতেছে এই যে মনে করে এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, এখানে সব সংস্কার যে এই সরকারই করে যেতে পারবে, তারা অনেক সুপারিশ করবে, যে সমস্ত সুপারিশ হয়তো এই সরকার পালন করে নাও যেতে পারে, কিন্তু ভবিষ্যতে করার জন্য আমাকে সেই প্রচেষ্টাটা থাকতে হবে, সেটার জন্যও কিন্তু ঐক্যমত্য দরকার। অর্থাৎ আমি এতটুকু করে গেলাম, ভবিষ্যতে আমার ন্যাশনাল একটা ইউনিটির দরকার, সেন্টিমেন্ট দরকার, ইউনাইটেড একটা দরকার, যে ভবিষ্যতে যেই ক্ষমতায় যাই না কেন আমার এই মূল ইগুলোকে আমি ফলো করে চলবো। এটা যদি আমি না করি তাহলে আমি জনগণের সামনে আমি মানে হিসাবে ব্যর্থ হব, পরিচিত হব যে জনগণের পক্ষে আমি কাজ করলাম না। অর্থাৎ এর জন্যই সংস্কারের জন্য তারা যে সমস্ত তারা কি দিবে না তারাই জানে। তো আমি তো বললাম যে এই সুপারিশ তারা করতেই পারে, সেটা যতটুকু গ্রহণযোগ্য দরকার সেটা গ্রহণ করবে জনগণ। এবং আলটিমেটলি সকল সংস্কার আমরা কিছু করি বা পরবর্তী পর্যায়ে করব, সব কিছুই কিন্তু নির্বাচিত পার্লামেন্টেই যাবে এবং সেখানে কিন্তু আলোচনা হবে। এবং আলোচনা হওয়ার পরও যেগুলো এই সরকার করে যাবে সেগুলো গ্রহণ করতে হবে, পরবর্তী পর্যায়ে যেগুলো আসবে সেগুলোর ব্যাপারে তাদের ব্যবস্থা নিতে হবে। একটি বিষয় আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 15 বছরে $280 বিলিয়ন পাচার হয়েছে বাংলাদেশ থেকে। এই যে পাচারকৃত অর্থ, বলা হচ্ছে যে 2025 সাল হবে গণহত্যাকারীদের বিচারের বছর। পাচারকৃত অর্থ যে দেশের বাইরে নিয়ে গিয়েছে যে গত স্বৈরাচার সরকার, এগুলো কি ফিরে আনা সম্ভব হবে বা এদের বিচারের আওতায় আনা সম্ভব হবে? কেন হবে না? আমরা তো এই জন্য দেখেন, এই জন্য তো বলতেছি যে কিছু কিছু বিষয় তো এই সরকার একদম ইমিডিয়েট করতে পারে, একদম ইমিডিয়েট করা উচিত। অর্থাৎ এখানে তো তালিকা আছে যে আমার এই ব্যাংকের থেকে, জনতা ব্যাংকের থেকে আমার এত হাজার কোটি কোন কোন প্রতিষ্ঠান নিয়ে গেছে, এই টাকাটা সে ডিসবার্স করে কোথায় নিয়ে গেছে, এইখান থেকে টাকা নিছে আরেকটা ব্যাংক কিনছে, এরকমও তো আছে। আবার এইটার মাধ্যমে আবার দেখা গেছে যে বিদেশে একটা এলসি করছে, সেই টাকাটা এখানে চলে গেছে। কাজেই একটা সরকারের কাছে তো সব রিপোর্ট আছে। কারণ আমরা তো দেখছি বিগত সরকারের আমলে, মানে ফ্যাসিবাদী যে সরকার, সেই সরকারের আমলে পার্লামেন্টে অর্থমন্ত্রী বলছে যে যারা শেয়ার মার্কেট শেষ করে দিছে তারা এত পাওয়ারফুল যে আমি এখানে নামগুলো বলতে পারবো না। তো এই সরকার তো কারো কাছে ভয় পাওয়ার কথা না,
কিন্তু এই সরকার আমলেও দেখছি আমরা যে দুই একজন উপদেষ্টা বলছে যে ওই ব্যবসায়িক সিন্ডিকেট এই সব ভেঙে দেওয়া যাবে না, ভেঙলে একবারে আমার ক্ষতি হবে। তো এটা তো আমরা এই সরকারের কাছে কামনা করি না, তাই না? এখন পর্যন্ত তো মনে করেন যারা ব্যাংক লুট করে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা, বা এটা কোন কথা আপনি বলেন? ছিচকা চোরের বিচার করবেন আপনি? যে ব্যাংক থেকে 1 লাখ 2 লাখ টাকা নিছে, 50,000 টাকা নিছে, তাকে আপনি বিচার কইরা বিচারের আওতায় আনবেন। আর যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেল সে আপনার চোখের সামনে আছে, আপনি তাকে ধরবেন না? তো এটা কি? এর জন্যই তো হলো বিচারের আওতায় যদি না আসে, আর যদি অন্যায় করার পরে যদি বিচার না হয়, তাহলে তো এখানে কোনো কিছু হবে না। সক্ষমতার জায়গাগুলো দেখেন কিনা? হ্যাঁ, সেই সক্ষমতার জায়গাগুলো দেখেন কিনা? সেই অক্ষমতাটা কেন? অক্ষমতা কোথায় সরকারের? এই সরকার তো আর আগামীতে নির্বাচন করবে না। এই সরকার তো আর আগামীতে নির্বাচন করবে না। তা তারাই যদি অক্ষম হয়, তাহলে আপনি রাজনীতিবিদদের দোষ দিবেন কেন? এরা তো আর ইউনূস সাহেব তো আর প্রাইম মিনিস্টার হওয়ার জন্য থাকবে না, অন্যান্যরা তো আর এখানে মন্ত্রী হওয়ার জন্য থাকবে না। তাহলে তারা কেন অক্ষম হবে? আমরা তো চাই তারা সক্ষম হোক এবং এই সমস্ত বিষয়গুলো তারা সুরাহা করুক। তারা যে ওই কথা বলতেছে রাজনীতিতে এই করতে হবে, রাজনীতিতে এই করতে হবে। আরে অর্থনীতিটাকে ঠিক করেন না, অর্থনীতি ঠিক করেন। যে আমার হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে এসে দিব্যি আছে, তাকে কেন আপনি, তার সম্পদ কেন আপনি বাজেয়াপ্ত করতেছেন না? তাকে কেন আইনের আওতায় আনতেছেন না? কি কারণটা কি? জি, এই আলোচনা আমি ফিরতে চাই, একটি বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, RSL সপ্তাহের দেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। RSL সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমার সঙ্গে আছেন জনাব আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। আপনার কাছে আবারও আসতে চাই যে গত 15 বছর আসলে নির্বাচনের জন্য মানুষের যে দীর্ঘ প্রতীক্ষা এবং আকাঙ্ক্ষা, সেই পথটা আসলে কতটা প্রসারিত হতে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, এবং তারা হয়তো জুন নাগাদ সেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ফেলবে, এমনটি ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং 2025 সাল কি নির্বাচনী বছর হতে যাচ্ছে কিনা, বা নির্বাচনী প্রস্তুতির বছর হতে যাচ্ছে কিনা? না, তাই তো হওয়া উচিত, এটাই স্বাভাবিক হওয়া উচিত। যে মনে করেন নির্বাচন কমিশন হয়ে গেছে, ভোটার তালিকা হয়ে যাবে, এখন তো নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেটাই সরকারের গ্রহণ করা উচিত। এটা এই ব্যবস্থা বা এই চিন্তাটা তো স্বাভাবিক। কাজে আমরা তো নির্বাচন আমরা চাই, নির্বাচনের মাধ্যমেই সবকিছু হবে। তবে ওইটার আগে যে কথাগুলো আমি একটু আগে যেটা বলছিলাম, যে এই সরকার মানে যতই কথা বলে যে সংস্কার এই যত কথাই বলুক না কেন, এই সরকারের এই গত 4 মাস পার হয়ে গেল, মানে এই সরকারের তো কোনো পিছুটান নাই। এই সরকারের তো আর ক্ষমতা হারানোর কোনো ভয় নাই। তো এই সরকার ডাইনামিক হতে পারে না কেন? এই সরকার তো কোনো স্বার্থ নাই, তার তো দল নাই, কাজে দলের চিন্তাও করতে হবে না, তার কর্মীও নাই যে কর্মী চিন্তা করতে হবে। কেন হতে পারে না আপনার কাছে? কেন হতে? আমারই তো প্রশ্ন সেটা। আমাদের যে এই সরকার তো যতগুলো যে মূল যে বিষয় আছে, যে আজকে সিন্ডিকেট যেই হোক না কেন, সিন্ডিকেট কেন ভাঙতে পারবে না? কেন ভাঙতে পারবে না আমার এটা বলেন, এটা তো আমি বুঝি না এখনো অর্থাৎ ব্যবস্থাপনা নাই। অর্থাৎ এখনো আজকেও দেখেন, আপনি পত্রিকায় দেখবেন যে গ্রামের চাষিরা ভুক্তভোগী, সে একটা সবজি ওইখানে 1 টাকা দিয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছে, কারণ ক্রেতা নাই। 1 টাকা, আর ঢাকা শহরে সেটা 50 টাকায় বিক্রি হচ্ছে। তথা এই যে একটা ব্যবস্থাপনা, তা এইখানে কি, এখানে কেউ বাইধা রাখছে যে এটা ঠিক করা যাবে না? তাহলে যদি এইখানে মধ্যস্বত্বভোগী, এই মধ্যস্বত্বভোগী যেই হোক, আপনি ব্যবস্থা নেন, নিচ্ছেন না কেন? তো এইগুলো করেন। এগুলো না করে শুধু ওই রাজনীতিবিদদের জন্য, রাজনৈতিক দলের জন্য, নির্বাচন বলার জন্য আমরা পিছায় যেতেছি, কিছু করতে পারতেছি। কে বাইদা রাখছে? যদি দেখেন, আমরা দেখছি যে মালয়েশিয়ায় মহাথির মোহাম্মদ মানে প্রধানমন্ত্রী ছিল, উনি রিজাইন করতে চাইছে, জনগণ বলছে না আপনি আরো থাকেন। উনি নির্বাচন করতে চায় নাই, জনগণ বলছে আপনি আরো থাকেন, তাই না? কিন্তু পরবর্তী পর্যায়ে আবার যখন উনি আসলো, এরপরে কিন্তু আর কেউ মানুষ তাকে চায় নাই। অর্থাৎ আপনি ভালো কাজ যদি কিছু করেন, তাহলে সেটার জন্য বাহবা পাবেন।
কে আপনার সমালোচনা করলো তাতে কিছু আসে যায় না। পাবলিক তো আপনাকে সাপোর্ট করবে, জনগণ তো আপনার পক্ষে থাকবে। তো জনগণের যে সমস্ত কারণে জনগণ ভুক্তভোগী সেই বিষয়গুলো দূর করা, তার মধ্যে একটা হলো যে সে ভোট দিতে পারে না, সে ভুক্তভোগী, সেই ভোটটা আপনি দিবেন, এটা চায়। পাশাপাশি ভোট দেওয়ার আগে অন্তত যে সমস্ত এই স্বৈরাচার সরকার মানে আজকে বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার কারণে বিদ্যুতের দাম তাকে বাড়াইতে হয়েছে, বিভিন্ন জায়গায় তার ট্যাক্সে বাড়াইতে হয়েছে। আপনি এগুলো কমাচ্ছেন না কেন? সেগুলোকে সমন্বয় করেন, তাই না? জনগণের এবং যেটা বললাম যে আজকে এমন ব্যবস্থাপনাটা আপনি করেন যাতে সেই কৃষকও বাঁচে, আবার ভোক্তাদেরও যাতে বেশি দাম দিয়ে জিনিস কিনতে না হয়। এটা তো কেউ বাধা দিয়ে রাখে নাই। আর যদি কেউ বাধা দেয়, সে বাধা আপনি ধরেন, তাকে আইনের আওতায় আনেন, অসুবিধা কি? আমাদের আইন শৃঙ্খলা এবং প্রশাসনের যে সংস্কারের কথা বলা হচ্ছে, এখনো কিন্তু ভঙ্গুর পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা পুরোপুরি নিয়ন্ত্রণে কি এসেছে বলে মনে হয় আপনার? না, এটা তো আমরা বলছি ভঙ্গুর হয়েছে। তারপরে আপনি ওই সময় যেমন মনে করেন রাজনীতিতে যেমনি বললাম, পাবলিকরে বললাম ভোট দিতে, ঠিক তেমনি এই প্রশাসনে তো তারা দলীয়করণ করতে যেয়ে এখানে মেধার কোনো তারা রাখে নাই, তাই না? মেধাবী লোকজনগুলোকে তারা সাইড করে দিছে, অমুক দল করে, ওকে রাখা যাবে না, তাই না? তাই এরকম তো এখনো দেখি আমরা বিভিন্নভাবে তারা মিছিল করতেছে, সরকারের কাছে জানাচ্ছে তাদের দাবি দেওয়া। তাহলে আপনি এদেরকে কাজে লাগান না কেন? আপনি এখনো কেন যে সমস্ত যাদের উপর নির্ভর করে হাসিনা স্বৈরাচার হইলো, আপনি এখনো কেন তাদের উপর নির্ভর করে দেশ চালাইতে চাচ্ছেন, সংস্কার করতে চাচ্ছেন? ওদেরকে যারা ভিকটিম হয়েছে তাদেরকে কেন আপনি সুযোগ দিচ্ছেন না? কেন দিচ্ছেন না? আপনি 4 মাস হয়ে গেল, এই যে পুলিশের যে অবস্থা, এই ব্যবস্থা, এই যে আমাদের এই যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে বা দীর্ঘদিন ধরে বেকার, এখন পর্যন্ত পুলিশের নতুন রিক্রুটমেন্ট কেন আমরা করতে পারলাম না? একটা ব্যবস্থাপনা সেদিকে তো আমরা যেতে পারতাম। তো এই যে কিছু কিছু কাজ আছে, অর্থাৎ এই সরকার মানে মোর ডাইনামিক হইতে হবে, আরো ফাস্ট হইতে হবে। যতক্ষণ তারা আছে একদম সেইভাবে তাদের স্পিডে যাইতে হবে। কিন্তু যদি নর্মাল একটা ঢিলে ঢালা চলতেছে, তাহলে তো সমস্যাগুলো আরো বাড়তেই থাকবে। কিন্তু সরকার কিন্তু 4 মাস হয়েছে দায়িত্ব নিয়েছে, এর মধ্যে সংস্কার কমিশন করা, নির্বাচনের একটি আপাতত একটি রোড ম্যাপ দেওয়া, অনেক কিছুই তো দিয়েছে। মানে সেই জায়গায় আসলে সেই আরো বেশি শক্ত হওয়ার কথা বলছিল। অবশ্যই আপনার আরো ডাইনামিক হইতে হবে। আপনার দিচ্ছেন ঠিক আছে, আপনার রিপোর্ট আসতেছে, রিপোর্ট আসবে, কিন্তু এর মধ্যে যে আমি যে চলমান যে সমস্যাগুলো বললাম, আপনি দেখেন সেগুলো সমাধানের জন্য কি কোনো পদক্ষেপ আসছে? সেটা তো আসে নাই। অর্থাৎ জনগণের যেটাকে ডাইরেক্ট মানে জনগণ এফেক্টেড যে বিষয়গুলো, সেগুলো তো কোনো কিছু আসে না। আমরা যদি ধরে নেই যে এই সরকার বলেছে 2026 সালের জুনে নির্বাচন দিবে বা তার আগে পরে যখনই নির্বাচন দেখ, তাহলে এই পর্যন্ত এই সরকারের মেয়াদে আপনার প্রত্যাশা বা আপনার শেষ কথাগুলো একটু জানতে চাই আর কি। না, আমাদের প্রত্যাশা একটাই, যে আমরা প্রথমত যে মূল প্রত্যাশা যেটা, যে আমরা চাই এই সরকার সার্থক হোক, এই সরকার ব্যর্থ হোক, এটা আমরা চাই না। ব্যর্থ হইলে দেশটা আরেকটা অন্ধকারের দিকে চলে যাবে। এবং আমাদের অভিজ্ঞতায় এটাই বলে যে আমরা দেখছি যে 1/11 কিভাবে হয়েছে, তাই না? 1/11 কিভাবে হয়েছে, সেই সময় একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলো তো আমাদের অভিজ্ঞতায় আছে এবং আজকে যারা আছেন তারাও সেগুলো জানেন। কাজে ওই রকম কোনো কিছু দিকে হাঁটা যাবে না বা ওই রকম সময়ও দীর্ঘায়িত করা যাবে না, যাতে দেখা যায় যে আবার ওই যে কিছু কিছু লোক এখনই বলার চেষ্টা করে, আরে আওয়ামী লীগের আমলে ভালো থাকে কিভাবে, আবার আওয়ামী লীগ ফিরে আসার কথা বলতেই পারে কিভাবে? বলার তো সুযোগই নাই। যারা বলার সুযোগই নাই, আওয়ামী লীগ আসা মানে কি আবার এই দেশের শ্রমবাজারটা আমার ওই সীমান্তের ওপারে দিয়ে দেওয়া, যে আমার শ্রমবাজারটা দিয়ে দিলাম, আমার মার্কেট দিয়ে দিলাম, আমার চাকরি বাকরি দিয়ে দিলাম, আমার অর্থনীতি ধ্বংস করে দিলাম, আমার লোকজন মারবে, আমি কথা বলতে পারবো না, তাই না? এছাড়া আমাদের নিজস্ব যে সমস্ত যে ডেভেলপমেন্ট যেগুলো হওয়া দরকার, জাতীয় সমস্যাগুলো যেগুলো দরকার, ওদের দিকে তাকায় থাকবো, তারা আবার নাখোশ হয়। শেষ কথা কি বলবেন যদি আমরা 2025-কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর মনে করি? সবচেয়ে যেটা 25 আমরা আশা করব যে বহু আশা নিয়ে মানুষ এই দেশের
তাদের মালিকানা ছিনতাই হয়ে গেছিল। এই দেশের মালিক জনগণ, সেই মালিকানা ছিনতাই হয়ে গেছিল। এই মালিকানাটা জনগণ ফিরে পেতে চায় এবং রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্র পরিচালনায় সে অংশীদার হতে চায় এবং সে অংশীদার হলো তার একটা ভোট। এই ভোটটা সে দিতে চায়। কাজে আমরা আশা করব যে 2025 সাল জনগণ উল্লাসের সাথে, আনন্দের সাথে অন্তত তার ভোট দিয়ে তার রাইটটা সে এস্টাবলিশ করবে। তাকে যাকে সে চায় তাকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে পারবে এবং দেশের যে সামগ্রিক যে সমস্যা আছে এই সমস্যার সমাধানের দিকে একটা পথ এগোবে এবং রাজনীতিতে আর যাতে সেই ধরনের অবস্থার সৃষ্টি না হয়, আর যাতে ফ্যাসিবাদ সৃষ্টি না হয় এবং রাজনীতিতে কালো টাকা যেগুলো আছে, কালো টাকার মালিকরা যাতে রাজনীতিতে প্রবেশ করতে না পারে, রাজনীতিটা যাতে রাজনীতিবিদদের হাতে থাকে, সেই ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুস সালাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, RSL সপ্তাহের দেশ যেখানে শেষ করতে হবে, আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।